বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেডি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই ডক্টরস অন কল, করোনা সতর্কতা নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর বিমল। অনেক অনেক স্বাগত আপনাকে। যেহেতু উনি পেডিয়াট্রিশিয়ান, তো আজকের এপিসোডটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি চাই না মনে প্রাণে এই আলোচনাটা করতে, কিন্তু তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে তৃতীয় ঢেউ কিন্তু আসবে। এটা আমার কথা নয়, ডক্টর বিমল যিনি প্রতিনিয়ত পেশেন্ট দেখছেন এবং এই করোনা আবহে তিনি রয়েছেন, তিনি অনুভব করেছেন যে এটা আসতেই চলেছে। তো আমরা এখান থেকে শুরু করি। তৃতীয় ঢেউ মানে কতটা এফেক্টিভ তৃতীয় ঢেউ হবে এবং কেন আপনি এভাবে বলছেন যে আসবেই? দেখুন ম্যাডাম, যে করোনা স্টার্ট হলো চায়না থেকে, তারপরে প্রথমে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যত আছে, আমেরিকা, ইউরোপ, এই সব জায়গাতে ছড়িয়ে পড়লো। আমরা মোটামুটি 2 মাস পিছিয়ে ছিলাম। এবার ওদের পপুলেশন কম, ধরুন আমেরিকা আমাদের থেকে 1/3 1/4 পপুলেশন, এবার তার ল্যান্ড আমাদের থেকে 3 গুণ বেশি। ভ্যাকসিনেশন আমাদের ভ্যাকসিন থেকে ওদের ভ্যাকসিনটা একটু হলেও বেশি ইফেক্টিভ, ইনফ্রাস্ট্রাকচার ভালো, স্টিল ওরা 4টে ওয়েভ দেখলো। ইউকেতে 3rd ওয়েভটা স্টার্ট হয়ে গেছে, অলরেডি কানাডাতে 3rd ওয়েভ হয়ে গেছে। প্রত্যেকটা কান্ট্রি, রাশিয়া, ফ্রান্স, ইচ অ্যান্ড এভরি কান্ট্রি হ্যাজ উইটনেস 3rd ওয়েভ। তাই জন্য আমাদের কমপ্লেসেন্ট হওয়ার কোনো জায়গাই নেই। কেন কি আমাদের এক তো পপুলেশন ডেন্সিটি সব কিছু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে হাইয়ার। তাই জন্য যখন ওই সমস্ত কান্ট্রিতে যেখানে রেট অফ ভ্যাকসিনেশন, অ্যাভেলেবিলিটি অফ ভ্যাকসিনেশন, ইনফ্রাস্ট্রাকচার, স্পেস বিটুইন দ্য পিপুল সব কিছু বেশি থাকা সত্ত্বেও 1st ওয়েভ, 2nd ওয়েভ, 3rd ওয়েভ, ইভেন কি 4th ওয়েভ এসছে, তো আমাদেরও আসবে। এবার 1st ওয়েভ 2nd ওয়েভ মধ্যে মোটামুটি 3-4 মাসে গ্যাপ ছিল, অনেকটা গ্যাপ ছিল। 2nd ওয়েভ থেকে 3rd ওয়েভ মধ্যে সেই গ্যাপটা থাকবে না। আমি এটাই খুব অবাক হলাম, কেননা 1st ওয়েভ আমি ধরে নিচ্ছি মার্চ মাসে আমরা ফার্স্ট পেলাম। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আমাদের স্ট্রিক্ট লকডাউন ছিল, মানে এইরকম লকডাউন আমরা দেখিনি। অগাস্ট থেকে ধীরে ধীরে লুজ হলো, পুজোর সময়টা বেশ ভালো লুজ হলো, হতে ডিসেম্বরে আমরা একদম ভুলেই গেলাম যে আমাদের কিছু হবে না, আমাদের ইমিউনিটি বেশি। তো আমি যদি অগাস্ট থেকে বাদ দিই, অগাস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে দেখতে পেলাম 2nd ওয়েভ। আমি 5 মাসের একটা গ্যাপ পেয়েছিলাম আমি সে মতো। কিন্তু এই যে আমরা 2nd ওয়েভের মুখোমুখি হলাম ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5টা মাস আমরা ধরে দেখলাম। এইবারে আবার দেখছি যে এইবারে 3rd ওয়েভ কিন্তু আরো 5 মাস পরে আসা উচিত ছিল। তার মানে ধরুন আজকে যদি জুন হয়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, কিন্তু আপনারা বলছেন নভেম্বর অবধি যাবেই না। না, তার আগেই সেপ্টেম্বর, অক্টোবরেই ইন্ডিয়া আশা করছি পিকটা দেখে নেবে। ইতিমধ্যে কি ইন্ডিয়াতে অন্য কোথাও কোনো স্টেটে কি দেখা গেছে? যেরকম একটা রিসেন্টলি ডেভেলপ হচ্ছে, এর আগে তো আমাদের ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস ইন্ডিয়া ভ্যারিয়েন্ট বলা হলো, হ্যাঁ। তো এখন একটা ভ্যারিয়েন্ট এসছে নতুন ডেল্টা প্লাস, সেটা মহারাষ্ট্রতে 20 and 21 কেস ডিটেক্টেড হয়েছে। এবার ভাইরাস তো রেগুলার মিউটেশন করে। প্রথমে যে ওয়াহান ভাইরাস এলো, করোনা ভাইরাস, সেটা মিউটেট করে আলফা ভাইরাস হলো। সেই আলফা ভাইরাস সমস্ত ওয়ার্ল্ডে ছড়িয়ে গেল, আমাদের কান্ট্রিতেও। তারপরে যখন ইন্ডিয়াতে 2nd ওয়েভ এলো, সেটা ইউকে থেকে স্টার্ট হলো ডেল্টা ভাইরাস। সেই ভাইরাসটা সাউথ আফ্রিকা থেকে সেই ভাইরাসটা এসে আমাদের কান্ট্রিতে হ্যাভক ছাড়িয়েছে। এবার দুটো ওয়েভ মধ্যে ডিফারেন্স আমরা কি দেখেছি? প্রথম ওয়েভে আমরা দেখেছি যে বাড়িতে যদি একজন হয়েছে, মোটামুটি বাকিজন টেস্ট সবাই করিয়েছে, কিন্তু প্রথম ওয়েভে একটা প্যানিক ছিল, টেস্ট হচ্ছিল না, তো টেস্ট সবাই করিয়েছে, তো বাড়িতে বাকি সমস্ত কিন্তু সব নেগেটিভ হয়েছে, যার হয়েছে তার হয়েছে সে পজিটিভ। এই ওয়েভে যেটা আমরা উইটনেস করেছি যে বাড়িতে একজন পজিটিভ হলে হোল ফ্যামিলি কিন্তু অ্যাফেক্টেড হয়েছে।
লাস্ট ওয়েভে আমি পজিটিভ হয়েছিলাম, আমার ফ্যামিলিতে আর কেউ পজিটিভ হয়নি। এবার আমি দেখেছি যে প্রত্যেকটা বাড়িতে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল, তার মানে হয়ে গেছে কোভিড। হ্যাঁ হ্যাঁ অলরেডি হয়ে গেছে। তো এবার আমি যেটা দেখছি যে ট্রান্সমিসিবিলিটিটা অনেক বেশি। এই যে ডেল্টা প্লাস ওয়েভ ছিল এর ইনফেক্টিভিটিটা অনেক বেশি। তারপরে ডিফারেন্সটা কয়েক ফার্স্ট ওয়েভ অ্যান্ড সেকেন্ড ওয়েভে, যেরকম এবার যে বলা হচ্ছে যে পেডিয়াট্রিক ওয়েভ, তার কারণটা কি? ফার্স্ট ওয়েভে আমরা উইটনেস করেছি যে 18 থেকে 45, 18 to 45 যে কোভিড সিরিয়াস পেশেন্ট হয়েছে এই অ্যাডাল্ট এজ গ্রুপে, সেখানে ওই সিরিয়াস পেশেন্ট মধ্যে যারা হসপিটালাইজ তার মধ্যে 6% ডেথ হয়েছে। এই ওয়েভে আমরা দেখেছি সেই ডেথে পার্সেন্টেজটা 10% হয়ে দাঁড়িয়েছে। এবার চিন্তার কয়েকটা কারণ আছে ম্যাডাম, যে ফার্স্ট ওয়েভ থেকে সেকেন্ড ওয়েভ আমরা দেখছি যে ফার্স্ট ওয়েভে যত পিক, যত নাম্বার অফ কেসেস বাকি কান্ট্রিতে, তার 1.8 টাইমস বেশি নাম্বার অফ পিক হচ্ছে সেকেন্ড ওয়েভে। তার মানে থার্ড ওয়েভেও আমরা ধরে নিতে পারি যে ডাবল, যেরকম আমরা ম্যাক্সিমাম 4 থেকে 4.5 লাখ কেস দেখেছি এক দিনে। তো যদি থার্ড ওয়েভ সেই হিসাবেই হয় যেরকম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়েছে, তাহলে আমাদের 8 থেকে 10 লাখ আমরা একদিনে কেসটা দেখব। এবার এই 8 থেকে 10 লাখ মানুষকে চিকিৎসা পরিষেবা ভারতবর্ষের মতো দেশের পক্ষে দেওয়াটা কতটা কঠিন? ভীষণ কঠিন ম্যাডাম। কেন কি এবারই যেটা হয়েছে সেকেন্ড ওয়েভে আমাদের এক্সপোজড হয়ে গেছি আমরা। কারণটা হচ্ছে যে শুধু আমরা নয়, গভর্নমেন্ট থেকে শুরু করে এভরিবডি কমপ্লেসেন্ট হয়ে গেছে যে না, আমরা এটা মেনে নিয়েছি যে ইন্ডিয়াতে যেহেতু সর্দি কাশি লেগেই থাকে, আমাদের ইমিউনিটিটা বেশি, যেহেতু ডেথ পার্সেন্টটা অনেক কম বাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, তো আমাদের আর কিছু হবে না, করোনা আমাদের কিছু করতে পারবে না। কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে করোনা একটা ফ্যামিলি অফ ভাইরাস, সেটা এভরি টাইম মিউটেট করে। এবার প্রত্যেকটা মিউটেটেড ভ্যারিয়েন্টটা কিন্তু অতটা মারাত্মক নয়, যেরকম আলফা, বিটা, গামা, ডেল্টা সবই ভ্যারিয়েন্ট আছে। তার মধ্যে ডেল্টা যে ডাবল মিউটেন্ট ভ্যারিয়েন্ট, সেটা কিন্তু হ্যাভক ছাড়ালো আমাদের কান্ট্রিতে। এবার নতুন আসছে ডেল্টা প্লাস, সেটা দেখি কি করা যায়। সেখানে কিন্তু আমাদের উপর সবথেকে বড় রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের উপর দায়িত্ব, আমরা যারা মানুষ, আর সেকেন্ড হচ্ছে যে গভর্নমেন্ট। আমরা আসবো এটা নিয়ে আজকে বিশদে আলোচনা করব, তার কারণ এটা আশঙ্কা করার মতো বলে না, এটা আশঙ্কারই কাজ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি। কে বলছেন? আমি বরানগর থেকে রুবি গাঙ্গুলি বলছি। হ্যাঁ বলুন রুবি। হ্যাঁ বলছি, আমার দুটো প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে। সেটা হচ্ছে, ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমার ছোট বাচ্চা আছে, এই 4 বছর 2 মাসে। তো 4 বছর 2 মাসের যে বাচ্চা আছে, মানে আমরা আগে কোভিডে আক্রান্ত হয়ে গেছিলাম আগের মাসে ঠিক 4 মে আমরা কোভিডে আক্রান্ত হয়েছি, আমি এবং আমার হাজবেন্ড। তো সেটা নিয়ে আমার প্রশ্ন আছে যে আমাদের কি আর ভয় আছে আবার দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হওয়ার? আর আমরা ভ্যাকসিনটা ঠিক কতদিন, মানে 3 মাস বলতে ঠিক কবে থেকে এর কাউন্টিংটা করবো 3 মাসটা? তাকেও আমি ঠিক বুঝতে পারছি না। না ম্যাডাম, আপনাকে ভালো করে বোঝাচ্ছি। ইউজুয়ালি যেটা দেখা গেছে এখন অবধি, যে একবার যদি কোভিড হয় আমরা ইউজুয়ালি 6 থেকে 8 মাস প্রোটেক্টেড থাকি। কিন্তু আইসিএমআর গাইডলাইন বলছে যে যেদিন আপনার 14 দিন শেষ হয়েছে বা 3 দিন আপনি কমপ্লিটলি ফেব্রাইল ছিলেন, সেদিন থেকে 3 মাস গুনবেন। মানে প্রথম দিন সিমটম এসছে ডে 1, তারপরে 14 দিন মাথায় আপনারা সুস্থ হয়েছেন, ধরুন 1 তারিখ, 1 জুনে আপনার সিমটম হলো, 14 জুনে আপনি ভালো হয়ে গেছেন, তারপর থেকে 3 মাস মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বরে আপনারা ভ্যাকসিন নিতে পারেন। আর কোনো প্রশ্ন রুবি মনে হয়? ম্যাডাম বলছি যে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার একটা 4 বছর 2 মাসের বাচ্চা আছে। এই যে থার্ড ওয়েভ যেটা আসছে, মানে সত্যি কি বাচ্চারা কি সত্যি এতে প্রচন্ডভাবে এফেক্টেড হবে? আমি কিভাবে আমার বাচ্চাটাকে একটু মানে প্রোটেক্ট করবো? মানে ওই সত্যি কি হবে ওইটা ভাবনাটাই নয়, সত্যি হবেই। এবার আপনাকে বলি যে আমাদের এক শর্ট ফর্ম মনে রাখবেন, SMS, আমরা সব কিছু জানি, SMS সম্বন্ধে সবাই জানি। স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং, এই 3টে জিনিস আপনাকে নিয়ম মতন ফলো করে যেতে হবে। না, বাচ্চাকে করাতে হবে না। এনারা যদি করেন, দেখুন 4 মাসে বাচ্চাকে
4 বছরের বাচ্চাকে শেখানো যেতে পারে যে বাবা বারবার হাত ধো না, বারে বারে ওর হাতে স্যানিটাইজার দিয়ে দিলেও হাতটা মুছবে, কিন্তু ওর হাতে স্যানিটাইজার দেওয়াটা চলবে না, কেন কি অনেক সময় বাচ্চা খেয়ে ফেলে। তো ওর হাতে দেবে স্যানিটাইজার, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, একটু গন্ধ ভালো হয়, বাচ্চারা ঘষতে ভালোই বাসে স্যানিটাইজারটা। তো ওর হাতে বারে বারে একটু করে স্যানিটাইজার দিয়ে 4 বছরের বাচ্চাকে শেখানো যায়, সেই প্র্যাকটিসটা করাতে হবে। কিন্তু নিজেদের প্রত্যেকটা ঘরে একটা করে স্যানিটাইজার রাখবেন। যখনই কিছু করতে যাবেন, খেতে যাবেন তার আগে, হ্যাঁ, যখনই মুখে হাত ধুতে যাবেন, মুখ ধুতে যাবেন হাত দিয়ে তার আগে, মানে স্যানিটাইজেশন ইজ মাস্ট। বাইরে বেরোলে সবসময় মাস্ক পরবেন। মাস্ক কি সিঙ্গেল না ডাবল? ডাবল মাস্ক। ডাবল মাস্ক, যদি আপনার সার্জিক্যাল মাস্ক আছে তাহলে সিঙ্গেল হলেও চলবে, N95 আছে সিঙ্গেল হলেই চলবে, কিন্তু সেটা সয়েল যেন না হয়ে যায়, মানে নোংরা যেন না হয়ে যায়। এক এক মানুষকে এরকম মাস্ক পরে দেখি যে আমার মনে হয় যে তাতে মানে ওই মাস্ক থেকে বেশি ইনফেকশন চলে আসে, অত নোংরা। তো সেটা পরিষ্কার করবেন, 5টা 7টা কিনে রাখবেন বাড়িতে, একটু আলোতে দেবেন, তাতেই সাফিসিয়েন্ট। একদম। যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আপনারা প্রশ্ন করতে পারেন, কিন্তু আজকে আমরা থার্ড ওয়েভ ডেল্টা প্লাস, থার্ড ওয়েভকে কি আমরা ডেল্টা প্লাস বলছি? না ম্যাডাম, এটা অ্যাকচুয়ালি একটা প্রেডিকশন যে এই ডেল্টা প্লাসটা কতটা ভিরুলেন্স সেটা এখনও প্রমাণ হয়নি। তবে যেহেতু আপনাকে বললাম যে প্রথমে করোনা ভ্যারিয়েন্ট এলো, আলফা ভাইরাস যেটা হ্যাভক ছাড়ালো ফার্স্ট ওয়েভে, তারপরে আমাদের ডেল্টা আমাদের হ্যাভক ছাড়ালো। এখন করোনা নিজেকে মিউটেট করছে, যখন মাল্টিপ্লিকেশন হচ্ছে সেলের ভিতরে তখন কিছুটা চেঞ্জ হয়ে যায়। সে চেঞ্জটা হয়তো ভিরুলেন্ট হয় বা নন ভিরুলেন্ট হয়, মানে বলতে এটা চাইছি আমি যে ওই চেঞ্জটা হয়তো নিজের সার্ভাইভাল জন্য, কেন কি করোনাও চাইছে যে আমি বাঁচি। তো কখনো কখনো যে চেঞ্জটা হয় সেটা অতটা ভিরুলেন্স হয় না, মানে অতটা। একটা প্রশ্ন করি, আপনি বলেন করোনাও চাইছে যে আমি বাঁচি, করোনা কিভাবে বাঁচতে পারবে? করোনা আমার শরীরে এসে বাঁচতে পারবে, তার কারণ ধরুন আমি টিকা নিইনি, আমি বাইরে বেরোচ্ছি, আমি টিকা নিইনি, আমি কোনো কিছু মানে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানলাম না, কোনো একটা কিছু ল্যাক হলো, করোনা আমার শরীরে এলো, আমার শরীরে যেহেতু টিকাকরণ হয়নি, আমার শরীরে এর আগে করোনা হয়নি, সুতরাং করোনা আমার শরীরে বাঁচতে পারবে। কিন্তু করোনা যদি আপনার শরীরে যায়, যার দুটো টিকা হয়ে গেছে, যার অলরেডি একবার করোনা হয়ে গেছে, কিন্তু সেই শরীরে খুব বেশি দিন বাঁচতে পারবে কি? না, পারবে, ডেফিনেটলি পারবে। এইটা আমার একটা খুব প্রশ্ন। হ্যাঁ পারবে, কিন্তু তার মাল্টিপ্লিকেশন অতটা হবে না, কেন কি আমার শরীরে 2 ধরনের অ্যান্টিবডি আছে। একটা অ্যান্টিবডি আছে যে বি সেল তৈরি করে, একটা মেমোরি সেল আছে, সেটা করোনাকে গিয়ে অ্যাটাক করে দেবে আর করোনার সংখ্যাটা কমিয়ে দেবে। যেরকম আপনার ভ্যাকসিনেশন যদি ধরুন একটাই ভ্যাকসিনেশন হয়েছে আর এর আগে আপনি ইনফেক্টেড হয়নি, তো আপনার ভিতরে গিয়ে করোনা মাল্টিপ্লাই ফটোকপি করতে পারবে, অনেকগুলো জেরক্স কপি করতে পারবে, কিন্তু আমার শরীরে এলে করোনা মাল্টিপ্লাই করতে পারবে না, কেন কি আমার ডিফেন্স মেকানিজমটা রেডি আছে। সুতরাং ধরুন আমাদের যাদের করোনা হয়নি, আমাদের ইমিডিয়েটলি ডাবল ডোজটা কমপ্লিট করতে হবে। এবার ম্যাডাম এখানে ইমিডিয়েট ব্যাপারটা নয় তো। হ্যাঁ, দেখুন আইসিএমআর গাইডলাইন হিসাবে 3 মাস। দেখুন একটা করোনা ইনফেকশন এটা দেখা গেছে, এখন তো 2 বছর পেরিয়ে গেল, একটা দেখা গেছে যে 6 to 8 মান্থ প্রোটেকশন দেয়। এবার ভ্যাকসিন যেটা দিচ্ছি আমরা একটা ফিক্সড ডোজ আপনাকে করোনা ইনজেক্ট করছি। এবার তাতে ধরুন যে একটা 30% মোটামুটি ধরে নিন আপনার অ্যান্টিবডিটা তৈরি হলো, ইমিউনিটিটা তৈরি হলো। এবার এই 3 মাসে গ্যাপ, একটা 3 মাসে গ্যাপ, প্রথমে ছিল 28 দিন, তারপরে 4 থেকে 6 সপ্তাহ হলো, 3 মাসে গ্যাপ। এই 3 মাসে গ্যাপে দেখা গেছে যে নাম্বার অফ অ্যান্টিবডি আপনার শরীরে অ্যামাউন্ট অফ প্রোটেকশন অনেক বেশি, নিয়ারলি 80%। তাই জন্য খুব তাড়াতাড়ি নয়, যেরকম গভর্নমেন্ট বলছে আপনি সেরকমই করুন, মানে অ্যাজ পার গভর্নমেন্ট, হ্যাঁ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। আপনাদের টিকাকরণ, আমাদের ভারতবর্ষের অধিকাংশ মানুষকে বোঝানোই যাচ্ছে না টিকাকরণের ভূমিকাটা। আপনি বলুন না সরকারের উপর ডিপেন্ড করছে, মানুষের উপরেও ডিপেন্ড করছে, ডেফিনেটলি দেখুন, এবং সংবাদ মাধ্যমের উপরেও ডেফিনেটলি একটা মেজর রোল প্লে করে। যেরকম দেখুন পোলিও এখন এরাডিকেট হয়ে গেছে, কিন্তু এখনও পাকিস্তান অ্যান্ড আফগানিস্তানে পোলিও এখনও পাওয়া যায়, কেন কি ওখানেও একটা ধারণা আছে যে পোলিও ভ্যাকসিন নিলে নাকি ইনফার্টিলিটিটা হয়। তো এই ধরনের একটা মানে অনেক জায়গায় ইউপি বিহারে এটা স্যাডলি বলছি যে দেখা গেছে
যে রিমোট গ্রামে দিকে যেটা এটা মহারাষ্ট্রের গ্রামেও দেখা গেছে। হ্যাঁ, দেখা গেছে যে টিকা দিতে গেছে, এবার বলছে যে ইলেকশন ভোট দেওয়ার সময় তো টাকা দেন, এখন টিকা দিতে গেলে টাকা দিচ্ছেন না কেন, টাকা দিন তাহলে নেব। তো এখানে সংবাদ মাধ্যমে অনেক বড় রোল। আর যেটা আপনি একটা কোশ্চেন করলেন খুব ভাইটাল, যদি আমি ভ্যাকসিনেটেড থাকি আমার ভিতরে ভাইরাসটা মাল্টিপ্লাই অতটা করতে পারবে না, তার মানে আমার ইনফেক্টিভিটিটা কিন্তু আপনার থেকে কম, মানে আমি অন্যজনকে কম ছড়াবো, আমি ক্যারি করব ঠিকই, কিন্তু আমার ভিতরে মাল্টিপ্লাই করবে না, শীঘ্রই মারা যাবে। বা একটু মাইল্ড সিমটম, ভাইরাল লোড দুদিন ছড়ালাম, 5 দিনের দিন আর ছড়াবো না, কিন্তু সাপোজ আমরা যারা ভ্যাকসিনেটেড নই আমরা 14 দিন ধরে ছড়াচ্ছি। হ্যাঁ, আপনার তো ফসল পেয়ে যাচ্ছে, আপনার ভিতরে তো গ্রো করছে, ওকে মারার জন্য কেউ প্রস্তুত নয়, তার মধ্যে মাল্টিপ্লাই করছে। এবার আপনার নিঃশ্বাসে ইনফেকশন হলো, রেসপিরেটরি ডিস্ট্রেস হলো, সেখান থেকে আপনি এক্সপায়ার করছেন, কাশছেন, আপনি বেশি ছড়াতে পারবেন। তাই জন্য ভ্যাকসিনেশন ইজ মাস্ট। আর মাস্ক এসএমএস স্যানিটাইজেশন, মাস্ক অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্স প্লাস ভ্যাকসিনেশন। একদম, মানে আমাদের কি হবে, ধরুন আমি বারবারই এটা বলছি যে লকডাউনটা খুব বেশি দিন চলবে না, চললে মানুষ এমনিতেই মারা পড়ে যাবেন, অর্থনীতিকে তো স্তব্ধ করে রাখা যাবে না। আমি জানি ডাক্তাররা চাইছেন লকডাউনটা আরেকটু চলুক, কিন্তু সরকারের পক্ষে হয়তো লকডাউনটাকে বেশি দিন পারসিউ করতে পারছেন না। সো আমাদের কি করতে হবে, মল খুললো, হুড় করে মলে চলে গেলাম, এটা করবো না। রেস্তোরাঁ খুললো, আমার খুব দুঃখ লাগে, আমি এখান থেকে যখন বাড়ি যাই আমার যাওয়ার পথে একটা খুব ভালো রেস্তোরাঁ পড়ে, মানে যেদিনকে রেস্তোরাঁ রাত 8টা পর্যন্ত ওপেন হলো সেদিনকেই গাড়ির লাইন। তো আমি জানি না, রেস্তোরাঁকেও চলতে হবে, কিন্তু আমরা মানে হোম ডেলিভারি নিয়ে খেতেই পারি। অবভিয়াসলি অনেক কিছু করার আছে ম্যাডাম, যেটা এখন আমরা এখন তো দেখছি রাস্তায়, আমরা আবার ইজি হয়ে যাচ্ছি। তো এবারে আমি চিকিৎসা নিয়ে কথা বলবো, এতক্ষণ আমরা সামাজিক কথা বলছিলাম, এবারে চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা থাকবে, তবে তার আগে কেউ একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আসাম শিলচর থেকে বলছি। হ্যাঁ, শিলচর থেকে কে বলছেন? তৃপ্তি দেবরয়। তৃপ্তি, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন, নিজের? না, আমি আমার একটু হাজবেন্ডের কথা জানবো। হ্যাঁ বলুন। যে উনি মানে কাজে বেরোতে হয় ডেইলি ওনাকে, তো ডাবল মাস্ক পরেই বেরোন, তো অনেকে বলে ডাবল মাস্ক ডেইলি ইউজ করা যে এটা অক্সিজেনের কোনো প্রবলেম হবে নাকি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার, যে ওনার সাথে মানে বউয়ের বাচ্চা আর কি 7 মাস আছে বয়স, তো ওর বাচ্চার মা গেছিল ভ্যাকসিন নিতে, তো ভ্যাকসিন দেয়নি, বলে ছোট বাচ্চা হবে না। এটা কি হবে না হবে না? কি হবে না বলেছে? কি হবে না? ভ্যাকসিন দেয়নি কেন? কি বলেছে? দেয়নি, বলেছে ছোট বাচ্চা আছে এখন হবে না। ছোট বাচ্চা আছে এখন হবে না, এটা মনে হয় ওদের যারা ভ্যাকসিন দিচ্ছে তাদের জানা নয়। ভ্যাকসিনটা প্রত্যেকটা ল্যাকটেটিং মাদার যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তাদেরকে দিতেই হবে। আর দ্বিতীয় কথা, যে আপনি বললেন যে ডাবল মাস্ক পরে অক্সিজেনটা কমে যাবে কিনা, এটা ভুল ধারণা, এগুলো হয় না। হ্যাঁ, এটা নিয়ে নিশ্চিন্তে আপনি ডাবল মাস্ক পরুন, পরিষ্কার মাস্ক পরুন। আচ্ছা, এবারে আমি যেটা বলছিলাম চিকিৎসা নিয়ে একটু কথা বলা রয়েছে, যে চিকিৎসার কথা আপনি বারবারই আগের দিন বলে গেছিলেন যে আমাদের ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে তো বটে, ভারতবর্ষে মানে পেডিয়াট্রিক যে ট্রিটমেন্ট সেটা অনেকটাই কম। তো আজকে এক্ষুনি আপনার প্রোগ্রাম করতে আসার আগে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী চিকিৎসার পরিকাঠামো নিয়ে বেশ ভালো কাজ করছেন, এবং তিনি বলেছেন এই পেডিয়াট্রিক কেয়ার ইউনিট বাড়াচ্ছেন। তো আমরা কতটা আশাবাদী থাকবো যে হ্যাঁ, ছোটদের হলে তারা চিকিৎসা পাবে? দেখুন, প্রত্যেকটা যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে যে স্টেপ নেওয়া হয়েছে খুবই সিরিয়াস, ওনারা এটা খুবই ভালো। উনি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লেভেলে, যেটা আমি আগেও বলেছিলাম, এনআইসিইউ তো আছে কিন্তু পিআইসিইউ নেই। এবার ওনারা যেটা করেছেন, পদক্ষেপ নিয়েছেন, এনআইসিইউতে আগে শুধু 28 দিন অবধি বাচ্চাদের ট্রিটমেন্ট হতো, এখন সেটাকে বাড়িয়ে ওনারা 1 বছর করেছেন। আর পিআইসিইউতে 1 বছর থেকে 12 বছর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে, যেরকম প্রথমে আমাদেরকে পিআইসিইউ ট্রেনিং দেওয়া হবে। অলরেডি আমরা ডিউরিং আমাদের এমডি যখন করছিলাম তখন পিআইসিইউতে আমাদের ডিউটি পড়তো। এবার নতুন করে, যেহেতু কোভিড পেশেন্ট, নতুন ডিজিজ, তার জন্য আমাদের 4 দিন পর পর ট্রেনিং হবে। এবার আমাদের কাজ হবে যে বাকি যত মেডিকেল অফিসার আছে ডিস্ট্রিক্ট লেভেলে
তাদেরকে ট্রেন করা, তার সাথে নার্সিং স্টাফকে ট্রেন করা। একটা জিনিস জানতে হবে, ধরুন করোনা ঠিক আছে, আমরা থার্ড ওয়েভ কথা ভাবছি, বাচ্চাদেরও কথা ভাবছি, কিন্তু বাচ্চাদেরও বেশিরভাগ 95% হয় এসিমটোম্যাটিক অ্যান্ড মাইল্ড, 4% হয় মডারেট অ্যান্ড 1% কেস হয় সিভিয়ার। তবে বাচ্চার যদি করোনা হয়, ফ্যামিলিতে প্রচণ্ড অ্যাংজাইটি হয়, খুব বেশি অ্যাংজাইটি হয়। তারা কি চেষ্টা করে যে তাড়াতাড়ি বাচ্চাকে আমরা হসপিটালাইজ করে জায়গা পেয়ে নিই, মানে জায়গা যদি না পাওয়া যায়, আমার বাচ্চা যদি খারাপ হয়ে যায়। এই জায়গাটা আমাদের আশাকর্মী, এবার এরকম যে মাইল্ড এসিমটোম্যাটিক বাচ্চা যাদের বাড়িতে রেখে চিকিৎসা সম্ভব, কেন কি বাচ্চাদের করোনা 95% কেসে শুধু প্যারাসিটামল অ্যান্ড গুড হাইড্রেশন, ভালো খাবার, এটাতেই কিওর হয়ে যায় 95% কেসে, এটা মনেই রাখতে হবে। প্লাস তাহলে আশাকর্মীদেরকে যদি আমরা ট্রেন করতে পারি, যে বা হাতে একটা লিফলেট ধরিয়ে দিতে পারি যে ইয়েস নো করে ওরা টিক মারবে ডেঞ্জার সাইনগুলো, আশাকর্মীরা একদম ভালো করে বুঝতে পারবে যে বাচ্চারা খেতে পাচ্ছে কিনা, যে ডেঞ্জার সাইনগুলো। যেরকম সব জায়গায় তো পালস অক্সিমিটার নেই, আর বাচ্চাদেরও পালস অক্সিমিটার ঠিকঠাক রিডিং আসে না, গ্রামের দিকে এটা সম্ভব না। তাহলে কিন্তু একটা জিনিস আশাকর্মী এটা জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বাচ্চা খেলাধুলা ঠিকঠাক করছে তো? যদি খেলাধুলা ঠিকঠাক করছে, তার মানে ওর রেসপিরেটরি কোনো প্রবলেম হচ্ছে না বা স্যাচুরেশন ওর ফল করছে না। যদি খেলাধুলা ঠিকঠাক করছে, যদি বাচ্চা খাচ্ছে ভালো, তার মানে কি যে এখনও ওর সেরকম মডারেট দিকে ও যাচ্ছে না, মাইল্ড দিকে যাচ্ছে। এই 2-3টে কথা। আর 3 নম্বর হচ্ছে যে যদি বাচ্চার জ্বর আসছে, মায়ের মনে হচ্ছে দমে কষ্ট, তাহলে 1 মিনিট ধরে গুনে যে কতবার নিঃশ্বাস নিচ্ছে বাচ্চা ঘুমানো অবস্থায়, সেটা জানাক। সে তার লিস্ট থাকবে, যেরকম 2 মাসের নিচে যদি 60 বার থেকে বেশি নেয়, 2 মাস থেকে 1 বছর অবধি যদি 50 বার থেকে বেশি নেয়, 1 বছর থেকে 5 বছর অবধি যদি 40 বার থেকে বেশি নিঃশ্বাস নেয়, তাহলে সেটা ডেঞ্জার সাইন। সেই কেসটাকেই যেন রেফার করা হয়, তাহলে ঠিকঠাক ইউটিলাইজেশন অফ আওয়ার লিমিটেড রিসোর্সেস হবে। আদারওয়াইজ কি হবে, সমস্ত মাইল্ড কেসগুলো দিয়ে ভর্তি হয়ে যাবে, যেটা দরকারই ছিল না, সেখানে গিয়ে মারাও, ফ্যামিলি মেম্বাররাও ইনফেক্টেড হবে, অথচ সিভিয়ার কেস মারা যাবে। যেটা আমরা সেকেন্ড ওয়েভে মহারাষ্ট্র, দিল্লির ক্ষেত্রে মারাত্মক হয়ে দেখেছি, আমাদের বাংলাতেও তাই হয়েছে। যার পয়সা আছে সে গিয়ে আইসিইউতে বেড নিয়ে বসে আছে, এদিকে ইয়াং ছেলেগুলো মারা যাচ্ছে। একদম আমাদের না একটু সতর্ক হতে হবে, সতর্কতা। এবং আমার যেটা মনে হয়, যদি মা মাস্ক পরে থাকেন, বাবা মাস্ক পরে থাকেন, রাস্তায় বেরোচ্ছেন, বাড়িতে বাইরের লোক আসছে, তাহলেই কিন্তু আমরা এটাকে অনেকটা রেজিস্ট করে ফেলতে পারবো। সুতরাং মাস্ক প্রপারলি ওয়্যার, মাস্ক যে কথাটা বলা হচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। হয়তো আমরা টেলিফোনে শুনছি, খুব বিরক্ত হচ্ছি, বাট এটার একটা ভূমিকা রয়েছে। আমাদের সঙ্গে একজন বন্ধু কি আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। আমি শিলিগুড়ি থেকে বলছি, রাজীব ঘোষ। হ্যাঁ, শিলিগুড়ি থেকে রাজীব ঘোষ। আচ্ছা বলুন। আচ্ছা ডাক্তারবাবু বলছে, আমার একটা প্রশ্ন, আমার তো প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা আমি তো বাইরে গিয়ে কাজ টাজও করছি, আমার একটু সতর্কতা যদি একটু করে দেন যে কিভাবে মিসেসকে রাখবো ঠিকঠাক। আপনার কি আছে? আপনি শুরুতে একটা কি বললেন যে আমার তো এটা আছে, কি আছে? না আমার মিসেস প্রেগনেন্ট রয়েছে। আচ্ছা, আপনার মিসেস প্রেগনেন্ট, আপনাকে বাইরে বেরিয়ে কাজ করতে হয়। ক মাসের প্রেগন্যান্সি? কাজ করতে হচ্ছে, আমার এখন 8 মান্থ। আচ্ছা, 8 মান্থস প্রেগন্যান্ট। আপনার বাড়ি থেকে আপনারা দুজনেই থাকেন, আর কেউ থাকে না? না, আমি থাকি, মা বাবাও আছে সাথে। মা বাবা বেরোন না তো? না, মা বাবা বেরোন না। এবার একটু যদি সতর্কতা করতেন কিভাবে চলবে, বাড়িতে কি মিসেস মাস্ক পরেই থাকবে নাকি যদি একটু বলতেন ভালো হতো। না, প্রথমে আপনাকে দেখুন, আপনি শুধু বাইরে বেরোচ্ছেন, মা বাবা বাড়িতে থাকছে, মিসেস বাড়িতে থাকছে, সেই ক্ষেত্রে আপনার প্রোটেকশন হচ্ছে মাস্ট। আপনার কি ভ্যাকসিনেশন হয়ে গেছে? আমার একটা হয়েছে। কটা ডোজ? একটা হয়েছে। একটা ডোজ। সেকেন্ডটা যখন টাইম আসবে, সেকেন্ড ভ্যাকসিনেশনটা আপনি নিয়ে নেবেন প্রথম। যেটা বলছি যে SMS বারে যে সোশ্যাল ডিস্টেন্সিং, জেনে শুনে গ্যাদারিং জায়গাতে যাবেন না। বাজারে ভিড়ভাড় যেখানে থাকবে, যেই সময় মার্কেটে বেশি লোক থাকবে সেই সময় যাবেন না। গেলে আপনি মাস্কটা, ডাবল মাস্কটা নিশ্চয়ই পরে যাবেন,
আর তৃতীয় কথা, বারে বারে হাত স্যানিটাইজ করবেন। বাড়িতে যখন ফিরবেন তখন সমস্ত জামা কাপড়কে মিনিমাম 4 ঘন্টা একটু গরম জলে ডুবিয়ে দেবেন, চান করে তারপরে বাড়ির ভিতরে ঢুকবেন। আর বাড়ির ভিতরে ঢুকে যতক্ষণ না আপনার কোনো সিমটম হচ্ছে, আপনার মেসেজে মাস্ক পরার দরকার নেই। আর বাড়িতে সবাই যেন একটু ভালো খাবার দাবার করে, যোগা, ব্যায়াম, প্রাণায়াম এগুলো যেন করতে থাকে। আর মনটাকে একটু, মেসেজ যেহেতু প্রেগনেন্ট, ওর মানে অনেক ভয় আছে। আপনি এই কথাটা বলছেন, হয়তো উনিও শুনছেন, হ্যাঁ, তো অত ভয় পাওয়ার কিছু নেই। আপনারা সাবধানে থাকলে ওনারও কোনো সমস্যা হবে না। আপনি রোজ সকালে উঠে বলবেন আমি সুস্থ আছি, আমি ভালো আছি, ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন যে আমাকে তুমি ভালো রেখেছো, এভাবেই রাখো। কারণ পজিটিভ মাইন্ড কিন্তু আমার সব থেকে বড় দরকার। এটা ডাক্তাররা চিকিৎসা করেন, ডক্টর বিমল এর কথা আমার সঙ্গে এগ্রি করবেন যে ওনারা চিকিৎসা করেন ঠিকই, কিন্তু যখন অপারেশন থিয়েটারে মানুষকে নিয়ে যান তখন আপনি বলেন যে পজিটিভলি ভাবুন, তাই না? আপনারাও পজিটিভ ভাবেন। পজিটিভ ভাবনার আগে না আর কিচ্ছু দাঁড়ায় না। আমি যদি পজিটিভ থাকি তার আগে আমার কিচ্ছু দাঁড়ায় না। এবার চিকিৎসা নিয়ে যেটা কথা হচ্ছিল যে বাচ্চাদের, আপনি একটা কথা বললেন যে বাচ্চাদের যদি করোনা হয়েও থাকে তাদের শুধু প্যারাসিটামলে তারা অনেকটা কিওর হয়ে যায় হেলদি ডায়েটের কথাতে। কিন্তু বাচ্চাদের মধ্যে তো অনেকের ক্ষেত্রে কোমরবিডিটি থাকে না, অনেক বাচ্চা তাদের জন্মগত কিছু রোগ থাকে। এবার দেখুন, সেখানে বলছি যে যেটা 1% সিভিয়ার হয়ে দাঁড়ায়, ওই 1% যে বাচ্চাটা সিভিয়ার হয় তার মধ্যে 5% মারা যায়। সে 5% বাচ্চা ম্যাক্সিমাম কোমরবিডিটি থাকে। আমরা আসবো একটু আলোচনা, একটা ফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি আপনাকেও নমস্কার জানাচ্ছি, ডাক্তারবাবুকেও জানাচ্ছি। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের রিসেন্ট আমার এবং আমার দেওরের এই করোনাটা হয়েছিল। এবার আমার দেওর কোথাওই বেরোন না, উনি ঘরেই থাকেন অল টাইম। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনি কোথা থেকে ফোন করেছেন, কে ফোন করেছেন? আমি ইপসিতা সান্যাল বলছি, ঢাকুরিয়া থেকে বলছি। এবারে কথা বলুন, আপনার দেওর বাইরে বেরোন না, কিন্তু তার করোনা হলো কি করে? হ্যাঁ, আসলে আমাদের নিচে একটা এরকম হয়েছিল, মানে একটা কেস, ওটা আমরা পরে শুনেছি এবং জানা যায় যে উনি মারাও গেছেন আর কি, জানা যায় মানে আমরা দেখেওছি। তো সেখান থেকে এসেছে না, উনি একটু ঠান্ডা জল খেয়েছিলেন, এসির ব্যাপার ছিল, এটা থেকে এসেছিল, এই ব্যাপারটা একটু জানতে চাইছি। আচ্ছা ম্যাডাম, এখানে বলার যে করোনা হচ্ছে এয়ারবোর্ন, মানে হাওয়াতে ছড়ায়। এবার বাড়িতেই তো সব হাওয়া দিয়ে, তো এটা আপনি বোঝাটা খুব কঠিন যে আমার দেওয়ার কখনো, হ্যাঁ, কি করে হলো। বাইরে থেকে তো সবজি কিনে খাচ্ছেন, হয়তো সে সবজির উপর কেউ কেসে দিল, সে হাতটাই মুখে গেল। বাইরে থেকে দুধের প্যাকেট কিনছেন, সেই দুধের প্যাকেটে লেগে রইল করোনা ভাইরাস, পয়সা ধরলেন, কিছু তো করছেন, মানে বাইরের থেকে তো কিছু জিনিসটা আসছে, নাহলেও আমাদের সংসার চলবে না। তাই জন্য যে আমাদের হাত স্যানিটাইজ করাটা এখানেই ইম্পর্টেন্স, যে বাইরে থেকে যে জিনিসটা আসছে তাকে যেন আমরা টাচ করছি, তারপরে যেন আমার হাতটা স্যানিটাইজ করি। আর যে জিনিসটা ওয়াশেবল, যে জিনিসটাকে ধুয়ে দিতে হবে, যেরকম সবজি, একে আপনি ধুয়ে দিতে পারেন, তাকে ধুবেন নিশ্চয়ই। দুধে প্যাকেট নিলেন, তাকে একটু জল দিয়ে ধুয়ে নিলেন ভালো করে, তো এই সব করবেন। আর টাকা পয়সাটাকে রেখে দেওয়া দরকার, প্লাস্টিকের মধ্যে টাকা পয়সাকে কিছুদিন রেখে দেবেন, বা কিছুদিন, মানে এগুলো তো খুব ডিফিকাল্ট, বাট যতবার ইউজ করবেন, টাচ করবেন, অ্যাটলিস্ট ফাইনালি বাড়িতে ঢুকে বা মুখে হাত লাগানো আগে, বা পকেটে স্যানিটাইজার আছে, সেটা মাঝে মাঝে স্যানিটাইজ করতে থাকলেন, দ্যাটস এনাফ। আসলে ওনার মনে হচ্ছে যে ওনার দেওর বাইরে বেরোয় না, তা সত্ত্বেও ওনার হয়েছে বাড়ির নিচ থেকে। অ্যাকচুয়ালি আপনি যেটা বলেন যে এয়ারবর্ন, এইটাই খুব মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। এক্স্যাক্টলি। আমি একটা কথা বলি, আমরা কিন্তু এই যে এত জায়গার খবর পেলাম, জাপানের খবর কিন্তু খুব বেশি পেলাম না। তার কারণ কি তারা আজীবনকাল মাস্ক পরেন? না, জাপানিজ সম্বন্ধে একটা জিনিস আমাদের খুব ভালো লাগে, সেটা মানে খুব ডিসিপ্লিনড, ওরা মাস্ক পরে, খুবই ডিসিপ্লিন। মানে ওদের কিন্তু এই করোনার জন্য মাস্ক পরে না, ওরা আগে থেকেই ওরা মাস্ক পরে, তাই জন্য জাপানে আমরা সেরকম ডিভাস্টেশন দেখিনি। মানে যেহেতু জাপানে হিরোশিমা নাগাসাকির পর থেকে ওরা ওই একটা রেডিয়েশন জন্য একটা মাস্ক ওরা পরে থাকে। তো তার মানে আমাদের বুঝতে হবে যে মাস্কের ভূমিকাটা কিন্তু মারাত্মক, এবং প্রপার মাস্ক একটু জানি, কারণ মাস্ক নিয়ে প্রপার মাস্ক কিন্তু আমরা সবাই পরি না। দেখুন ম্যাডাম, দুটোই মাস্কটা প্রপার, একটা হচ্ছে 3 ply সার্জিক্যাল মাস্ক, অ্যান্ড সেকেন্ড হচ্ছে N95। এবার দেখুন N95 কস্টটা বেশি, তারপরে একটা জিনিস আমি যেটা দেখেছি যে N95 কিনলো, তার মানে দুর্গতি হয়ে গেছে, কিন্তু পড়েই যাচ্ছে। তার থেকে বেটার আপনি কয়েকটা 3 ply সার্জিক্যাল মাস্কটা কিনে নিন, দ্যাট ইজ বেটার। আপনি ভালো করে বেঁধে পড়ুন, হ্যাঁ, কানে ঝোলানো নয়,
ভালো করে বেঁধে পড়ুন, এই টোটাল পোর্শনটা আপনার যেন ঢাকা থাকে, টোটাল পোর্শনটা যেন ঢাকা থাকে। আর ওই মাস্কটা আপনাকে একটু কোয়ান্টিটিতে কিনতে হবে। আপনি এটা ভেবে কিনুন যে যদি আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হলো তখন কত খরচা হতো, তার থেকে ভালো আমি 10টা মাস্ক কিনে নিই, মানে ডেফিনেটলি সেভিং, এটা একটা ভালো মানে সেভিং আইডিয়া, সেটা ভেবে আপনি কিনে নিন। হ্যাঁ, আর আজকে যে মাস্কটা ইউজ করলেন, ধরুন 7টা আপনি মাস্ক কিনলেন বা 6টা কিনলেন, আজকে যেটা ইউজ করবেন সেই 6 দিন পরে ইউজ করবেন, রেখে দেবেন, একদম রেখে দেবেন। রোদে রেখে দিলে খুবই ভালো, এমনিও রেখে দিতে পারে। সুতরাং আজকে কিন্তু আমরা যে আলোচনাটা করছি হয়তো সো কল্ড বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করা নয়, কিন্তু ডেল্টা প্লাস এই ভ্যারিয়েন্টটা নিয়ে আমাদের মূলত টেনশন, আমরা অ্যাংজাইটির মধ্যে রয়েছি। তারপরেও বলা যে মনের রোগটা বাড়তে দেবেন না, মনের রোগই কিন্তু আসল রোগ। অনেকেই এই সময় কিন্তু যেটা রয়েছে তারা কিন্তু অনেকটা টেনশন করে ফেলছেন, আর যার ফলে হয়তো রোগটা আরও বেশি জাঁকিয়ে বসছে, তাই কি? অবভিয়াসলি দেখুন ম্যাডাম, এই যে টেনশন মানে এনজাইটি যেরকম আমাদের যখন MBBS ছিলাম তখন এটা বলা হতো যে সাপ কামড়ায় যখন, তখন বিষধর সাপকে কামড়ায় তার থেকে বেশি লোক মানে আতঙ্কে মারা যায়, টেনশনে মারা যায়, মানে যে সাপ কামড়ানো 20 থেকে বেশি টেনশনে মারা যায়, সেটা হয়। তো এই টেনশনে একটা বিরাট রোল আছে। টেনশনে কি হয়, আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে, সুগার আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, আর টেনশনে আমাদের বডি একটা ইমিউনিটিটা উইক হয়ে যাচ্ছে। তো টেনশন করলে চলবে না, এটা মনে রাখতে হবে যে দেখুন 85% ইন অ্যাডাল্ট কেস এটা ভালো হয়ে যায়। আমি সেই 85% মধ্যেই থাকব যদি আমি সব কিছু মেনে চলি, আমার জানা থাকে। একটা ডক্টর যখন আমার ফার্স্ট ডে সিমটম হলো 2-3 দিন মধ্যে আমি টেস্ট করিয়ে নেব, আমি জেনে নেব যে হ্যাঁ এটা আমার কোভিড-19। এবার বাচ্চাদের ক্ষেত্রে এটাও দরকার যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক মা বাবারা টেস্ট অ্যাভয়েড করেন, সেটা যেন না করেন। টেস্টটা করিয়ে নেওয়ার পর একটা যেটা ভালো হচ্ছে যে আপনি জেনে যাচ্ছেন যে হ্যাঁ বাচ্চার একটা ভাইরাল ডিজিজ। আমি একটা প্রশ্ন এখানে করি ডক্টর বিমল, বাবা মা কোন সময় টেস্ট করাবেন, কোন উপসর্গ দেখলে বাবা মা, কারণ যেহেতু এখন থার্ড ওয়েভ বাচ্চাদের গল্প হচ্ছে, তো কোন উপসর্গে বাবা মারা টেস্ট? দেখুন মোস্ট কমন যেটা হচ্ছে বাচ্চাদের একদম সিজনাল ফ্লু মতন আসে, জ্বর তার সাথে সর্দি কাশি, হ্যাঁ এই ধরনের খারাপ সিমটমগুলো, যেটা যদি বডিতে র্যাশ বেরিয়ে যায় সেটা খারাপ সিমটম, যদি পারসিস্টেন্ট ডায়রিয়া হয় সেটা খারাপ সিমটম, চোখে কনজাংটিভাইটিস হয়, জিভটা লাল হয়ে যায়, এটাকে বলি আমরা কাওয়াসাকি লাইক প্রেজেন্টেশন, এটা কিন্তু বাচ্চাদের খুব খারাপ। কিন্তু ম্যাক্সিমাম যেটা হয়, হ্যাঁ এটা MISC আমরা বলি, যে এই সমস্ত কেস কোভিড ঠিক হওয়ার 2-3 সপ্তাহ পর MISC হয়ে দাঁড়ায়, সেখানে বাচ্চাদের ডেথ হওয়ার সম্ভাবনাটা থাকে। আমি আবার আলোচনা করবো এই MISC যেটা আপনি বলছেন কাওয়াসাকি, এটা আমি গতদিন একটা নিউজের ভয়েস দিচ্ছিলাম, তো এইটা কোভিড সেরে গেল ধরুন 14 দিন, তারপরে হওয়ার সম্ভাবনা? ইউজুয়ালি এটা কোভিড সেরে যাওয়ার পর অনেকগুলো উপসর্গ দেখা যায়। এবার কেন হয় সেটা হচ্ছে যে এর জন্য দেখুন একটা ডিজিজে প্রত্যেকটা বাচ্চার রেসপন্স আলাদা আলাদা ডিপেন্ডিং অপন হিজ অর হার ইমিউনিটি, ঠিক আছে। এবার এটা যেটা হয় সেটা যে ভাইরাস কতটা ড্যামেজ করলো, কোন অর্গ্যানকে ড্যামেজ করলো। যদি ধরুন 14 দিন পর বাচ্চা আমরা অ্যাপারেন্টলি দেখতে পাচ্ছি সুস্থ হয়ে গেছে, কিন্তু আন্ডারলাইং ওর হার্ট ড্যামেজ মায়োকার্ডাইটিস হয়ে গেছে, আন্ডারলাইং রিনাল ড্যামেজ হয়ে গেছে, আন্ডারলাইং ও বাচ্চার ব্রেনে ড্যামেজ হয়ে গেছে, সেই বাচ্চারা ফাইনালি প্রেজেন্ট করে আপনার MISC-তে। কিন্তু সেখানে কয়েকটা রেড ফ্ল্যাগ সাইন আছে যেটাকে আমাদেরকে চিহ্নিত করে নিতে হয়। যদি বাচ্চা সেরে যাওয়ার পর বাচ্চার জ্বর আবার আসছে, হাই গ্রেড ফিভার, 14 দিন পেরিয়ে গেল হাই গ্রেড ফিভার আসছে, বাচ্চা একদম খেতে পাচ্ছে না, বাচ্চার শরীরে একটা ডেঙ্গু লাইক বা যে কোনো ধরনের একটা লাল র্যাশ বেরোলো, মিজিলসের মতন, বাচ্চার চোখ লাল হয়ে গেল কিন্তু সেখানে পাস বেরোচ্ছে না, নন পুরুলেন্ট কনজাংটিভাইটিস, এই সমস্ত সিমটম যদি অ্যাপিয়ার করে বা আগেন রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যাপিয়ার করে 14 দিন পর, তখন সেই ক্ষেত্রে ইমিডিয়েট আমাদের
ট্রিটিং ফিজিশিয়ানকে বা পিডিয়াট্রিশিয়ানকে জানাতে হবে, আর সেই সব বাচ্চা MISC হয়ে দাঁড়ায়। এই যে MISC হলো, এই বাচ্চা কি রোগ ছড়াতে পারে? দেখুন ম্যাডাম, ইউজুয়ালি যেটা হয়, অনেক MISC বাচ্চাতে আমরা RT-PCR বারে বারে করি, নেগেটিভ পাই, কিন্তু ডেড ভাইরাল পার্টিকেলগুলো রয়ে যায়। সে মানে আমাদের যে সাইটোকাইন স্টর্ম তাকে স্টিমুলেট করতে থাকে। এবার সেই সময় ইনফ্লামেটরি মার্কার্সগুলো প্রচণ্ড হাই থাকে, ফেরিটিন হাই থাকে, ইন্টারলিউকিন 6 হাই থাকে, ইভেন কি ডি ডাইমার পর্যন্ত বেড়ে যায় বাচ্চাদের। হ্যাঁ, CRP বেড়ে যায়, প্রোক্যাল বেড়ে যায়, এগুলো বেড়ে যায়। মানে ওই ডেড ভাইরাল পার্টিকেলসগুলো সেটাকে ইমিউনকে সেন্সিটাইজ করতেই থাকে। সেই ক্ষেত্রে MISCটা হয়ে দাঁড়ায়। কিন্তু সেই ক্ষেত্রে সেখানে যেটা ট্রিটমেন্ট আছে, ভয় পাওয়ার কিছু নেই। সেই ক্ষেত্রে আমরা IVIG দিই, খুব কস্টলি, কিন্তু হসপিটালে তো আমরা ফ্রি অফ কস্ট দিই। তার সাথে অ্যাসপিরিন দিতে হয়, স্টেরয়েড দিতে হয়, রেগুলার ইকোকার্ডিও, যেরকম উপসর্গ দাঁড়াবে সেরকম করে চিকিৎসা করতে হবে। এই একমাত্র বাচ্চাদের ভয়ের জায়গা, যেখানে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম, মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়ে যায়। মানে সেক্ষেত্রে ছড়াচ্ছে না, কিন্তু আর রোগটা না, ছড়াচ্ছে না, ও বাচ্চা ছড়াবে না। ঠিক আছে, যেরকম একটা জিনিস আছে যে একটা কোয়েশ্চেন বারে বারে রাইজ হয় যে এখন বডিটা মরে যাওয়ার পর বডিটা দিয়ে দেওয়া হয়েছে ফ্যামিলি মেম্বারকে, সবাই ভয় পাচ্ছে যে খুব ভাইরাস ছিল তাই জন্য মারা গেছে। কিন্তু সে বডিটা যদি প্রপারলি কভার করা হয়, সে বডিটা একটা লাইভ পেশেন্ট, নর্মাল পেশেন্ট, সিমটোম্যাটিক পেশেন্ট থেকে ওই বডিটা কম ছড়াবে। কেন? ও তো আর কোনো নিঃশ্বাস নিচ্ছে না, না কাশছে, না হাঁচি দিচ্ছে, ও তো বেচারা শুয়ে আছে, যা ভাইরাস আছে ওর ভিতরেই আছে, তো ওটা ছড়াবে না। সেরকমই MISCটা ছড়াবে না। আর MISCটা ছড়ানোর জন্য তো পেরিফেরিতে থাকবে না, ও তো হসপিটালের মধ্যে থাকবে। কেন কি MISCকে তো পেরিফেরি রেখে চিকিৎসা করা যাবে না, বা বাড়িতে রেখে চিকিৎসা করা যাবে। মানে বাবা মায়ের উচিত বা বাড়ির বড়দের উচিত বাচ্চাকে সেফ রাখার জন্য নিজেরা সেফ থাকবো। আমি বাচ্চার কাছে যাব তখনই রাস্তা থেকে ঘুরে এসে পুরো ফুল পরিষ্কার হয়ে, ইমিউনাইজড হয়ে। আমি বাচ্চার কাছে বাড়ির থেকে ঘুরে এসে বাচ্চা দৌড়ে এলো, বেল বাজালেন, বাচ্চাকে বলতে হবে তুমি ভেতরে ঢুকে যাও, আমি তোমার কাছে পরে যাচ্ছি। কারণ ছোট বাচ্চারা দৌড়ে আসে বাবা মা বাড়িতে ফিরলে। এবং আপনি প্রপারলি মাস্ক পরবেন, প্রপার স্যানিটাইজ করবেন, বাড়ি ফিরে স্নান করবেন, এগুলো আপনাকে করতেই হবে। এবং বাড়িতে যখন বাইরের লোক ঢুকবে, বাড়ি শুধু সবাই মাস্ক পরে নেবেন, বাচ্চাকেও পরিয়ে নেবেন। মানে মোটামুটি 5 থেকে 12 বছর 14 বছরের বাচ্চারা, তাকে বলবেন মাস্কটা পরে আসো। কারণ আমি এটা ভীষণ মেনটেন করি। বাইরের লোক যখন আসে, আই ডোন্ট নো না সে কোন জায়গা থেকে আসছে, কিন্তু তাকে তার প্রয়োজন, সে এসছে। সাপোজ ধরুন আমার এসির টেকনিশিয়ান এলো, এসি সারাতে এলো, তার কি আমার দরকার আছে, অথচ আমি জানি না সে কীভাবে এসছে না আসছে। সো আমি কী করবো, আমরা সবাই মাস্ক পরে ঘুরে বেড়ালাম, অন্তত সে হাঁচড়ে কাশলে আমি সেটাকে নিলাম না, এবং সে চলে যাওয়ার পরে বাড়িটাকে আবার পরিষ্কার করে ফেললাম। এটা যদি করতে পারি, আমার মনে হয় আমরা আটকাতে পারবো। মানে আমার যেটা মনে হচ্ছে ডক্টর বিমল, যে আমাদের চেষ্টাতেই কিন্তু আমরা এই ডেল্টা প্লাসে আসুক আর যাই আসুক আটকাতে পারবো। এখানে একটা আছে, যদি আমরা চেষ্টা করি, যদি ভালোভাবে, দেখুন নেগেটিভ নিউজ তো আছে, তার মধ্যে অনেক কিছু আমাদের করণীয় আছে, যেটাকে আমরা এই করোনা যে ফেটাল ডিজিজ, তাকে নর্মাল ফ্লু লাইক ডিজিজ মধ্যে কনভার্ট করতে পারবো। যে নর্মাল ফ্লু, এটা হয়তো কিছুদিন পর দাঁড়িয়ে যাবে। নর্মাল ফ্লু কেন বলছি? যদি আমাদের ভ্যাকসিনের প্রতি, এখন দেখুন গত 85 লাখ, মানে 2 দিন আগে, এখন কন্টিনিউয়াস 85 লাখ পার ডে ভ্যাকসিনেশন হচ্ছে। এবার গভর্নমেন্ট চেষ্টা করছে, আপনারাও এগিয়ে আসুন। এবার অনেকজন, ধরুন 3 কোটি মানুষ তো অ্যাফেক্টেড হয়েছে, আমরা ধরে নিই যে 50% মোরলেস হয়ে গেছে, প্লাস ভ্যাকসিনেশনগুলো মিলিয়ে দিই। এবার আমাদেরকে সরকারকে সময় দিতে হবে এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মেনে, যে যাতে পিক এলেও একটু হাতে সময় পাওয়া যায়। যদি সরকার মাঝখানে আমাদের বিহেভিয়ার জন্য, কেন কি ইট টোটালি ডিপেন্ডস অপন আওয়ার বিহেভিয়ার, যে আমরা কিভাবে বিহেভ করছি। পিক তো আসবেই, কিন্তু আমরা তাকে যত ডিলে করতে পারি তত ভ্যাকসিনেশনটা হয়ে যাবে। শহুরে মানুষ তো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানছে, কিন্তু গ্রামের মানুষের কাছে পৌঁছাবেন কি করে? এবার ব্যাপারটা হচ্ছে, দেখুন শহরে মানুষ অ্যাটলিস্ট যদি শহরে মানুষও মানে, কেন কি পিক সবসময় হয় মহারাষ্ট্র, ধরুন মুম্বাই, দিল্লি, কলকাতা, এখান থেকে লোকজন যাচ্ছে শহরে, এরাও যদি মানে। গতকালই দেখলাম যে কেরালা এবং কোয়েম্বাটুরের একটা গ্রাম, সেখানে এখনো করোনা ঢোকেনি।
এই ঝাড়খণ্ডে একটা গ্রাম আছে, ঝাড়খণ্ডে 4 লাখ মতন কেস হয়ে গেছে আজ অবধি, কিন্তু একটা কমিউনিটি আছে, তার নামটা আমি ভুলে গেছি, নট এ সিঙ্গল কেস ডিটেক্টেড। ঝাড়খণ্ড মতন ওখানে একটা আদিবাসী জায়গা আছে, ওরা অত সুন্দর বিহেভিয়ার ওদের অত অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার আছে, যেখানে তানা কমিউনিটি সামথিং, যেখানে নট এ সিঙ্গল কেস ডিটেক্টেড, একটাও হয়নি। তো এটা এক্সাম্পল আছে, কিছু কিছু ভালো এক্সাম্পল আছে। তো এবার আমরা যেটা বলছিলাম যে যত এই বিহেভিয়ারটাকে স্ট্রিক্টলি ফলো করব, তত গভর্নমেন্ট হাতে কিন্তু সময় পাবে, দুটো সময় পাবে। এক তো ভ্যাকসিনেশন আরও ফাস্ট করবে, কেন কি যে অনেক রকম ভ্যাকসিনটা পাইপলাইনে আছে। আপনি আগের দিন বলেছিলেন যে যদি আমরা ম্যাক্সিমাম মানুষ ভ্যাকসিনেটেড হয়ে যায়, তাহলে করোনা একজনের শরীর থেকে ঢুকার একজনের শরীর থেকে যেতে গিয়ে সে ক্লান্ত হয়ে যাবে, যে কোনো জায়গায় কিছু করতে পারছে ক্লান্ত হয়ে যাবে। ওটাই তো বলছি যে করোনা হয়ে যাবে জেনারেল ফ্লু, সিজনাল ফ্লু হয়ে যাবে। আমাদের চেষ্টা করোনা থাকবে, কিন্তু সেটা একটা সর্দি, নর্মাল সর্দি কাশি থেকে বেশি, ইনফ্লুয়েঞ্জা আছে, তার থেকে বেশি যেন না হয়। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কেটে গেছে সম্ভবত আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলছিলাম দিদি, আমার তো ভ্যাকসিন তো 80 দিন হয়ে গেল। আচ্ছা, আপনি না দয়া করে আপনার নাম আর জায়গাটা আগে বলবেন, আপনারা প্রত্যেকেই, তাহলে আমাদের সুবিধা হয়। বাড়ি কাদোয়া গ্রাম, আমতা। কি নাম আপনার? আমার নাম দিবাকর মাখাল। আচ্ছা, বলুন। বলছিলাম আমার তো 80 দিন প্রায় হয়ে গেছে। কালকে একটা মেসেজ ছিল আর কি, কালকে আমি বুঝতে পারিনি, মেসেজটা দেখাও হয়নি, বুঝলেন তো? হ্যালো, আমরা শুনছি, বলুন। আচ্ছা, এবার কে ওই শনিবার, ওরা শনিবার না শুক্রবার একটা ভ্যাকসিনটা হবে, তাহলে নিলে অসুবিধা নেই তো? আমরা বুঝলাম না, আপনার কি হয়েছে? আমি তো ফার্স্ট ডোজ নিয়েছিলাম। সেটা কবে নিয়েছিলেন? কবে নিয়েছিলাম? আজকে 80 দিন প্রায় হয়ে গেল। কথা বলতে হবে। আপনার সেকেন্ড ডোজের সময় আসলে আপনি সেকেন্ড ডোজ নেবেন, তো আপনার সেকেন্ড ডোজের সময় না এসেছে? না, সেকেন্ড ডোজের সময়টা কালকে শেষ হয়ে গেছে। ও, সেকেন্ড ডোজের সময় শেষ হয়ে গেছে, এই শনি রোববার নেবেন, তাতে আপনার কোনো প্রবলেম হবে কিনা? পিছিয়ে গেছেন 3-4 দিন। না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। উনি একটা বলছিলেন যে এসএমএস ওনার ঢোকেনি, মানে না, আরেকটা হচ্ছে ওনার হয়ে গেছে, মানে না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, আপনি নিতে পারবেন। মানে 84 ডেজ হয়ে গেল, মানে আপনার আবার প্রথম নিতে হবে তা না, 89, 90 ডেজও আপনি নিতে পারেন। 3 মান্থস তো বলছেন, 3 মান্থস মিনস হচ্ছে 90 ডেজ হচ্ছে সে মতো। তো আমরা এবারে চলে আসবো যে আলোচনাটা ছিলাম, যে এই মানে আমাদের যেন প্রকারের এই ডেল্টা প্লাসের ছড়ানোটাকে পিছিয়ে দিতে হবে। ধরুন যেটা বলা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর, সেটাকে যদি আমরা নভেম্বর ডিসেম্বর করতে পারি, হ্যাঁ, এটাকে যদি আলোচনা করেন। হ্যাঁ, তো এখানেই আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটা আসে। এখানে একটা আমার পার্সোনাল সাজেশন, যে জানি না গভর্নমেন্ট অবধি পৌঁছবে কিনা, আমি চাইবো যে এখন যারা ধরুন মোর দ্যান 60 আছে, অনেককেই আমরা ভ্যাকসিনেট করেছি, অনেকেই ভ্যাকসিনেটেড হয়েছে। 18+ to 45 এরা হচ্ছে যে এরা সব থেকে বেশি ঘরে বাইরে বেরোয়, একদম, এরা আবার ভাইরাস ক্যারি করে আনে, আর এরাই হচ্ছে সব থেকে কমপ্লেসেন্ট গ্রুপ, অ্যাডাল্ট। এবার এদের উপর যদি আমরা ফোকাস করতে পারি যে এই গ্রুপটাকে আমি আগে ভ্যাকসিনেট করব, তার মধ্যেও যদি আমি 18 to 45 ফিমেল মাদার, তাকে যদি আমরা সবার আগে ভ্যাকসিনেট করতে পারি, তো একটা মাদারকে ভ্যাকসিনেট করা মানে ওর বাচ্চা প্রোটেক্টেড, ফ্যামিলি, মাদার হচ্ছে একটা পিলার, ফ্যামিলি বাকিজন প্রোটেক্টেড, মাদার, তারপরে এই আউটগোয়িং পপুলেশন যারা বাইরে যাচ্ছে, যারা বাসে যাচ্ছে, সবাই লকডাউন খুলবে, সবাই যাবে, এদের উপর যদি 18+ উইদিন 45 এদের উপর যদি আমরা এবার প্রায়োরিটি বেসিসে ভ্যাকসিনেট করি, তাহলে আমার মনে হয় আমরা পিছোতে পারবো। ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন দিলেন আপনি ডক্টর বিমল, ভীষণ গুরুত্বপূর্ণ সাজেশন, যে আমরা 60 ঊর্ধ্ব প্রথমে করলাম, অনেকটা করে ফেলেছি, এবারে এই প্রসিডিউরটাকে একটা জায়গায় রেখে 18 থেকে 45 এই গ্রুপটাকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে ডাবল ভ্যাকসিনেটেড করে দিতে হবে, এবং তার মধ্যে মাদের আগে প্রায়োরিটি দিন, যাদের 18 থেকে 45 এর মধ্যে যাদের বাড়িতে বাচ্চা আছে।
কেন কি মা থেকে তো বাচ্চাকে ছড়াবে না, মা থেকে বাড়ি অন্য বয়স্কদেরকে, কেন কি উনি রান্না করছেন, উনি সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন, উনি বাড়ির সমস্ত অ্যাক্টিভিটিতে ইনভলভ। আজকে মিনিস্ট্রি অফ হেলথ থেকে একটি মেসেজ আমার কাছে আসে যে বাচ্চাকে হয়তো চুম্বন করা, আমরা অনেক সময় বাচ্চার গালে চুমু খাচ্ছি, হাতে চুমু খাচ্ছি, বলছে এটা একদম না করা। ডেফিনেটলি এটা বাচ্চাকে আদর না করে কি করে বাবা মা পারবে, এটাও তো বাস্তব কথা। মানে এটা তো ঠিক আছে, বলা হচ্ছে যে এটা 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 যেন না করা হয়। নমস্কার, কে রয়েছেন? আমি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থেকে বলছি। নাম? নাম কল্লোল দাস। হ্যাঁ বলুন। আমার একটা প্রশ্ন আছে ডাক্তারবাবুর কাছে, 5 বছরের নিচে বাচ্চারা কি মাস্ক করতে পারে? আমার একটা না, দেখুন এখানে ডিফারেন্ট অপিনিয়ন আছে। যদি আপনার বাচ্চা 5 বছরের বাচ্চা, ইউজুয়ালি বলা হয় যে 5 বছরের উপরে মাস্কটা পরাবেন। হ্যাঁ, আর বাড়িতেই যদি ভিতরে থাকে বাচ্চা তাহলে দরকার নেই, আপনারা মাস্ক পরুন। বাইরে নিয়ে গেলে কিন্তু অবশ্যই মাস্ক পরাবেন। আরে আপনাকে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হবে না, ওই জন্য করেছিল আর কি। কি শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হবে না, এমনিতে মাস্ক করতে চায়, মানে পড়াতে কোনো প্রবলেম করে না। না না না, সেটা নিঃশ্বাসে কোনো, যদি বাচ্চা নিতে পারে আপনি পড়াবেন, কিন্তু বাড়ি ভিতরে পড়ানো দরকার নেই। আপনারা যদি পড়ে থাকেন তাহলে বাড়ি ভিতরে পড়ানো দরকার নেই। 5 বছরের উপরে, যদি 5 বছরের বাচ্চা আপনার নিতে পারছে মাস্কটা, তাহলে পড়বে। এটাকে অভ্যেস করতেই হবে আগামী দিনের জন্য। আগামী 10টা বছর আমাদের এই মাস্ক স্যানিটাইজার অভ্যেস করতে হবে। এখন এই যে ডাবল মাস্কিং এর কথা বলা হচ্ছে, তো দুটো যদি সার্জিক্যাল মাস্ক পরে বেরোনো হয় তাহলে কোনো প্রবলেম হবে কি? দুটোই আপনারা ডাবল মাস্কের কথা বলছেন, দুটোই সার্জিক্যাল মাস্ক। না, প্রবলেম কিছু হবে না। না না, প্রবলেম না, আর একটু আপনি বেটার প্রোটেকশন পাবেন। না, আমরা প্রথমে না বিভিন্ন সংবাদপত্রে দেখছি একটা সার্জিক্যাল সঙ্গে একটা কাপড়ের। আমি আপনার প্রশ্নটাকে নিয়ে একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যখন সেকেন্ড ওয়েভ এলো তখন বলা হচ্ছিল 2 রকমের দুটো মাস্ক পরুন, একটা সার্জিক্যালের সঙ্গে একটা কাপড়ের মাস্ক পরুন, বা একটা N95 এর সঙ্গে একটা সার্জিক্যাল পরুন, মানে দুটোই সেম মাস্ক না পরতে বলা হচ্ছিল সেকেন্ড ওয়েভে। আমি জানি না সেটা কেন বলা হচ্ছিল, এর কি সায়েন্টিফিক কারণ আছে? আমি জানি না, কোনো সায়েন্টিফিক নেই, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ডিং, লোকজন কাপড়ের মাস্কটা পরতে পছন্দ করে, দরকার হচ্ছে সার্জিক্যাল মাস্ক। মানে ইউজ এন্ড থ্রো নয়, কাপড়ের মাস্ক ভালো করে কেচে নিতে পারে, আবার পরে নিতে পারে, কেচে নিলে খারাপ হয় না, ডিফারেন্ট রং বেরঙে পাওয়া যায়, জামা কাপড়ের সঙ্গে ম্যাচিং পাওয়া যায়। তো সেখানে বাধ্য হয়ে বললো যে একটা সার্জিক্যাল মাস্ক আর একটা আপনি কাপড়ে যদি সাজানো জামার সঙ্গে ম্যাচিং রাখতে চাইছেন তাহলে উপর থেকে ওটা পরে নিলেন। কিন্তু দুটো সার্জিক্যাল মাস্ক অলওয়েজ বেটার, অ্যাটলিস্ট 1টা 3 প্লাই মাস্কটা নিশ্চয়ই দরকার। না, আমরা একটা ব্র্যান্ডের থেকে মাস্ক নিয়ে দেখেছি, সেটা বেশ পুরু একটা, মানে কি বলবো 4 প্লাইয়ের মতো আর কি। আমি নামটা করছি না ব্র্যান্ডের, কানের পাশে টানতেও হয় না, মানে গার্ডার নেই, ইজি টু ওয়্যার আর কি। মানে আমরা ডেফিনেটলি মাস্ক পরে কি ফু দিয়ে দেখবো যে হাওয়াটা যাচ্ছে কিনা? এক্স্যাক্টলি, এটাই তো হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, যে এখানে ফু দিয়ে দেখবেন, আপনি নিজে হাতে রেখে দেখবেন না, ফু দিয়ে যে আপনি কিছু হাওয়াটা ফু মারলে হাওয়াটা আসছে কিনা, তার মানে ও প্রোটেকশনটা দিচ্ছে। কিন্তু গেঞ্জি কাপড়ের মাস্ক নয়, স্পঞ্জে মাস্ক, গেঞ্জি কাপড় একদমই না, একদম কোনো লাভই নেই। আর মাস্কে একটা প্রপার সাইজ হতে হবে। এখন ইদানিং দেখছি এইটুকু পরে ওনারা চলে আসছে, মানে এই চিনটাও বেরিয়ে থাকছে। হ্যাঁ, চিনটা পুরো বেরিয়ে থাকছে না, জাস্ট মুখটা। এই মাস্কটা কোনো কাজেরই নয়, কোনো কাজেরই নয়। মাস্ক পরতে হবে টোটাল আমাদের এই যে এরিয়াটা হাত দিয়ে ধরে নিন, এই টোটালটা কভার করতে হবে, মানে নাকের উপর থেকে নস্ট্রিলের উপর থেকে পুরো জ, এটা কভার থাকতে হবে। আমাদের সুস্থ থাকার উপায় না আমাদের হাতে আছে। ডক্টর বিমলের সাথে আলোচনা করলাম, তাতে আমি যেটা পেলাম, ডক্টর যেটা বললেন আমাকে বললেন, আপনাদেরকেও বললেন যে আপনার হাতেই আছে আপনার সুস্থতা, আপনার সন্তানের সুস্থতা। আপনি যদি ওই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারটাকে মেনটেন করতে পারেন, তাহলে 1000টা ওয়েভ আসলো আমরা অ্যাজ ইট ইজ থাকতে পারবো, ঠিক যেমনভাবে জাপান কিন্তু রয়েছে। অনেক ধন্যবাদ ডক্টর বিমলকে জানাই, ধন্যবাদ আপনাদের। আশা রাখবো এই থার্ড ওয়েভ যেন খুব একটা কিছু ক্ষতি না করতে পারে। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।